প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায়। আজকে আমরা একটু দেশের অর্থনীতি, বিশেষ করে আর্থিক যে সব খাত রয়েছে সেই খাতগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনারা জানেন যে আজকে সহ গত কয়েকদিন ধরে আমরা যদি একটু দেখি যে বেশ কিছু পত্রপত্রিকা, গণমাধ্যমে যে খবরটি এসেছে যে দেশের জনতা ব্যাংকে এক গ্রাহককেই প্রায় 5,000 কোটি টাকার বেশি ঋণ দেওয়ার ঘটনা ঘটেছে, এবং যার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেছেন যে জনতা ব্যাংকের একক গ্রাহক ঋণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আমরা এটাও দেখেছি যে শেয়ার বাজারে গত কয়েকদিন ধরে একটু সূচক নিম্নগতি, যেটি কেউ কেউ বলছেন যে নতুন মুদ্রানীতি ঘোষণার ফলে কি আসলে এসব হয়েছে কিনা। আবার রিজার্ভের, বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরির 2 বছর পূর্তি হয়েছে গতকাল 4 ফেব্রুয়ারি, এবং এই 2 বছরে অর্থ ফেরেনি, বিচারও হয়নি, পত্রপত্রিকার গণমাধ্যমে যেসব খবর বলছে। এবং আরও বেশ কিছু খবর, সেটি হচ্ছে যে ঋণ পাচ্ছেন খেলাপিরা, এবং পরিচালক পদেও বহাল থাকছেন পরিচালকরা। এই সার্বিক বিষয় নিয়ে কেমন চলছে দেশের আর্থিক খাত, এ নিয়ে আমাদের আজকের আয়োজন। আমরা শিরোনাম রেখেছি আর্থিক খাতের চ্যালেঞ্জ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, প্রথমে আমার হাতের ডান দিক থেকে আছেন বাংলাদেশ ব্যাংকের অর্থনীতি বিশ্লেষক ও সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ, আছেন এফবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া, এবং আছেন অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক অধ্যাপক হারাদন গাঙ্গুলি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমি একটু প্রথমেই খন্দকার ইব্রাহিম খালেদ, আপনাকে দিয়েই শুরু করতে চাই। এই যে জনতা ব্যাংকে এক গ্রাহককেই প্রায় 5,000 কোটি টাকার বেশি ঋণ দেওয়ার যে ঘটনা ঘটেছে, এবং এর সঙ্গে আপনি নিশ্চয়ই, আপনার মনে আছে যে 2011 সালের সোনালী ব্যাংকের রূপসী বাংলা, বর্তমানে হোটেল ইন্টারকন্টিনেন্টাল শাখা থেকে যে হলমার্ক নামের গ্রুপটির থেকে যে 3,500 কোটি টাকার যে আর্থিক কেলেঙ্কারির বিষয়টিও পত্রপত্রিকা গণমাধ্যমে এসেছে, কিভাবে দেখছেন সার্বিকভাবে, এবং আপনার মতে ঠিক এই মুহূর্তে দেশের ব্যাংকিং খাতের অবস্থা কি? এই মুহূর্তে বলবো না, গত কয়েক বছর যাবতই ব্যাংকিং খাতের অবস্থা খারাপ, কিন্তু কোনো অবস্থাতেই স্বীকার করছেন না কর্তৃপক্ষ যে এটা খারাপ। তারা এই খারাপটাকে ভালো করার জন্য জনগণের ট্যাক্সের টাকার যে বাজেট, সেখান থেকে ক্ষতিপূরণ দিয়ে করছেন, যা অনৈতিক, যদিও ঠিক আইন বহির্ভূত নয়। তো বর্তমান কালকের যে ঘটনাটা বেরোলো, এটা আগের ঘটনার সাথে যথেষ্টই সামঞ্জস্যপূর্ণ। 5,500 কোটি টাকা একটি গ্রুপকে দেওয়ার আইনগত ক্ষমতা জনতা ব্যাংক রাখে না। তো এই যে এটা শুধু অনৈতিক না, আইন ভঙ্গ করা। তো আইন ভঙ্গ করলে তো শাস্তি হওয়া উচিত। আইনে আছে মূলধনের 25% বেশি এক গ্রুপকে দেওয়া যাবে না। হ্যাঁ, সেটাই তো বললাম। তো এটা তো 25% কি, এটা তো 300 টাইমস। তো কাজেই আইন ভঙ্গ করা হলো। তো আইন ভঙ্গ করলে যেখানে শাস্তি তো দূরের কথা, বাংলাদেশ ব্যাংকের দায়িত্বই হলো আইন ভঙ্গ করলে ধরা এবং শাস্তি দেওয়া। তো বাংলাদেশ ব্যাংক কেন এটাকে ধরল না? আমি এখন প্রথমেই বাংলাদেশ ব্যাংকে ধরব যে আপনার যে দায়িত্ব আপনি পালনে ব্যর্থ হয়েছেন। কাজেই কে এটার দায়িত্বে ছিল, ইন্সপেকশন কারা কারা করেছেন, কারা কারা রিপোর্ট ঠিক মতন করেননি, তাদেরকে দে শুড বি টেকেন টু টাস্ক। কারণ অনেক হয়েছে শাস্তি না দেওয়া, এই মাফ করে দেওয়ার সংস্কৃতির জন্যই আজকে এই দুরবস্থা। এর দায় কি শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের কাঁধেই পড়ে? একটি না, তার দায়িত্ব সে পালন করেনি, শুধুমাত্র তুমি বলিনি, তার আইনগত দায়িত্ব সে পালন করে, সেটাই বলেছি। কি দায়িত্ব স্যার বাংলাদেশ ব্যাংক পালন করেনি? কোনো ব্যাংকের, যেটা আপনি বললেন 25% বেশি যদি দেয়, সেটি দেখার দায়িত্ব হলো বাংলাদেশ ব্যাংকের। তারা এই আইনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। কিন্তু স্যার এই ঋণগুলো তো ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদন দেয়। সেটা একটা সংস্থা হলো, একটা করে বলি, মিক্স আপ করলে কোনো রেজাল্ট পাবেন না। প্রথম কথা হলো বাংলাদেশ ব্যাংক এইটার জন্য দায়ী, আর যে ব্যাংক দিয়েছে সেই ব্যাংকের প্রথম কথা হলো আগে পরিচালনা পর্ষদ না, আগে বলবো যিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, সিইও, তার অনুমতি ছাড়া বা তার সুপারিশ ছাড়া কোনো মেমো বোর্ডে যায় না। তো কাজে এই মেমোগুলো নিশ্চয়ই তার সুপারিশে গেল। তাহলে সেই দিন যারা এমডি ছিলেন তারা জেনে শুনে এইগুলো বিষ পান করলেন কেন, তারা কেন বোর্ডে দিলেন? তিনি দায়ী। তিনি এখন অবসর হোক যাই হোক, তাকে ধরতে হবে, তাকে ধরে এটার ব্যাপারে তাকে তলব করতে হবে এবং তার কি বক্তব্য শুনতে হবে।
আচ্ছা, তারপর আসে বোর্ড। এখন বোর্ডে যাবার পরেও আহ, বোর্ড সরাসরি দায়ী না, কিন্তু তাদের তো পরীক্ষা করার ব্যাপার, তাদের প্রশ্ন থাকার কথা ছিল যে এই গ্রুপ কত টাকা নিয়েছে, তারা কি সেই প্রশ্ন করেছিলেন, বা অথবা মেমো থেকে সেই তথ্যটা ছিল। যদি না থেকে থাকে বা বোর্ড প্রশ্ন না করে থাকেন, একটা পর একটা শুধু স্যাংশন করে দিয়ে থাকেন, তাহলে বোর্ড দায়ী। বোর্ডের চেয়ারম্যান বা বোর্ডের মেম্বার্স কারা কারা, এটা একটি ব্যাপার। আরও একটি পক্ষ দায়ী, সেটি হলো আমাদের সরকার। কারণ সরকারকে এই জন্য বলছি, বোর্ডের চেয়ারম্যান, ডিরেক্টর, এমডি সবই অর্থ মন্ত্রণালয় নিয়োগ দেয়। তো এই জাতীয় লোক যারা নাকি সবাই, যারা যা কতটুকু দায়ী সে পড়ে, কিন্তু দায়ী যেটা প্রমাণ হলো, তাদেরকে তারা তার অ্যাপয়েন্টমেন্ট কেন দিলেন? এই জাতীয় লোক যারা নাকি সঠিকভাবে স্বচ্ছভাবে দায়িত্ব পালন করেন না, ঢাকাচাপা করেন, তাদেরকে অর্থ মন্ত্রণালয় কেন নিয়োগ দিলেন? কাজে অর্থ মন্ত্রণালয় তথা মন্ত্রী নিজেই দায়ী এটার জন্য। স্যার আবারও আসবো আপনার কাছে। আমি একটু অধ্যাপক হারাধন গাঙ্গুলি আপনার কাছে আসতে চাই। বেশ কিছু বিষয় খন্দকার ইব্রাহিম খালেদ বলছিলেন, বিশেষ করে এই যে জনতা ব্যাংকের যেই বিষয়টি, এবং যেটি বলা হচ্ছে যে এর আগে যে হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, এই ঘটনার পরে কিন্তু সোনালী ব্যাংক পত্রপত্রিকা তথ্য মতে যে এখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি, এবং এই একক গ্রাহককেই 5,000 কোটি টাকার বেশি ঋণ দেওয়ার ফলে জনতা ব্যাংকেরও এখন অবস্থা কিন্তু টালমাটাল। আপনি কি এর সঙ্গে একমত? সম্পূর্ণ একমত। এবং অভিজ্ঞ ব্যাংকার জনাব ইব্রাহিম খালেদ যে কথাটি তো বললেন, এই পথ ধরেই আমি বলি যে আজকে বা দুই একদিন ধরে পত্রপত্রিকায় এই একটি ব্যাংক নিয়ে কথা বা একটি গ্রুপকে সে নিয়ম নীতি অতিক্রম করে, নিয়ম নীতির বরখেলাপ করে যে ঋণ দেওয়া হয়েছে সেটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু ব্যাপারটা তা নয়। আজকে প্রায় 20টি ব্যাংক যারা তাদের যেটাকে বলা হয় এডি, অর্থাৎ অ্যাডভান্স এবং ডিপোজিটের যে রেশিও, যে আমি কত আমার আমানত থাকলে তার থেকে কত পরিমাণ আমি ঋণ দিতে পারবো, এইটা অ্যাভয়েড করছে, এটা মানেনি, এটা ন্যূনতম নিয়ম মানেনি 20টি ব্যাংক। এটা বাংলাদেশ ব্যাংকই এখন স্বীকার করেছে যে 20টি ব্যাংক এইটা মেনে যায়নি। এবং তার আরেকটা প্রমাণ হচ্ছে, যেটা আলোচনায় আসবে, ফার্মার্স ব্যাংকের উদাহরণ দেওয়া যেতে পারে। সেখানে ফার্মার্স ব্যাংক এখন বসে পড়েছে, কারণ তার এখন আর ক্ষমতা নেই ঋণ দেওয়ার, অর্থাৎ জনগণের টাকা, আমানতের টাকা সে অতিক্রম করে ফেলেছে। এখন কথা কি, যে আমরা কেন এটা করতে চাচ্ছি? আমার অর্থনীতির অন্যান্য খাতের চলকগুলি বা সামষ্টিক অর্থনীতির চলকগুলির যে শৃঙ্খলা বিরাজ করছে, যেখানে আমরা আমাদের প্রবৃদ্ধি একটা 6% ট্র্যাপ অতিক্রম করে আমরা এগিয়েছি, সেখানে আর্থিক খাতের এই যে অস্থিরতা, অর্থাৎ বেসরকারি খাতকে আমি ঋণ দেওয়ার নাম করে, ঋণের যে একটি গণতান্ত্রিক চরিত্র আছে বা অর্থনীতির ভারসাম্য রক্ষার জন্য ঋণের যে ভূমিকাটি আছে, সেইটিকে আমি সেদিক না তাকিয়ে মুষ্টিমেয়কে ঋণ সীমাবদ্ধ করা, কনসেন্ট্রেট করা, মুষ্টিমেয়র গ্রুপের হাতে, কোম্পানির হাতে ঋণকে সীমাবদ্ধ রাখা, এবং এর মাধ্যমে যে বর্ধিত আকারে আমরা ঋণের বেসরকারি খাতে ঋণ দেখাচ্ছি, সেটা কতখানি যুক্তিযুক্ত, আমার এই প্রশ্নটি আজকে আছে। তার কারণ আজকে সরকার বলেন, এইবার যে মনিটারি পলিসি দুই একদিন আগে, যেটা গত 29 তারিখ মনিটারি পলিসি ঘোষণা করে, সেখানে কিন্তু আগেই আমরা ধারণা করেছিলাম যে এই অর্থ বছরের প্রথমার্ধে সেখানে বেসরকারি ব্যাংকে যে হারে বেসরকারি খাতে ঋণ দেওয়ার যে প্রবণতাটা ছিল, সেটা প্রায় 18%, শতকরা 18%, 19% উঠে গিয়েছিল। এবং সরকার, আমরা ধারণাই করেছিলাম যে এই মনিটারি পলিসি, এই আর্থিক নীতিটা বেসরকারি খাতকে একটু লাগাম টেনে হয়তো ধরবে, এবং সেখানে 16.3 থেকে আরও 0.5% বাড়িয়ে 8% আপনার 16.8% ঋণ দেওয়ার হিসাব, মানে নীতি গ্রহণ করা হয় বা পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু সেইটা কি আমরা কি এটা কি এইটার দ্বারাই বুঝবো যে এই বেসরকারি খাতে ঋণ দেওয়া মানে মুষ্টিমেয় কয়েকটি হাউসকে, যেটা জনাব ইব্রাহিম খালেদ বললেন, যে পরিষ্কার ভাষায় উনি বললেন যে নিয়ম নীতি তোয়াক্কা না করে 25% মূলধনের ঋণ দেওয়া, তা অতিক্রম করে যেখানে 5,000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, তার 7,700 সরি শুধু 747 বা 48 সেখানে এইটা দেওয়া হয়েছে। সুতরাং এইটার মাধ্যমে বেসরকারি খাত রমরম অবস্থায় আছে, বেসরকারি খাত ঋণে প্রাতিষ্ঠানিক ঋণ প্রচুর পাচ্ছে, এই কথা বলার আমার মনে হয় কোনো যুক্তি নেই।
জি, আপনি যেহেতু একটু শেয়ার বাজার বিষয়গুলো একটু খেয়াল রাখেন, গত কয়দিন ধরে শেয়ার মার্কেটের যে নিম্নগতি, এই বিষয়ে আপনার মতামত কি অধ্যাপক হারাধন গাঙ্গুলী? শেয়ার বাজার সম্পর্কে আমার একটাই কথা, যে এখনো অর্গানাইজড নয়, এখনো শেয়ার মার্কেট, শেয়ার বাজার বা আপনাদের মূলধন বাজার এখনো অর্গানাইজড উপায়ে তারা পরিচালিত হচ্ছে মূল না। সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হচ্ছে যে যে সমস্ত পার্টিসিপেন্টস এখানে অংশ নিয়েছে বাজারে, তাদের ভোলাটিলিটি, তাদের ভালনারেবিলিটিটাই আজকে সবচেয়ে বড়। এর পেছনে দায়ী কে? এর পিছনে হচ্ছে পরিচালন ব্যবস্থার অদক্ষতা। যারা কোন কোম্পানিগুলোর, যে কোনো কোম্পানি যারাই আসছে, জি, তারা জনগণের কাছে এইটুকু আস্থা অর্জন করতে পারেনি যে আমার এই লাভপ্রদতা বা আমার ডিভিডেন্ড বা আমার লাভপ্রদতা এটা কন্টিনিউ করবে, জি, এটা থাকবে। এই বিশ্বাস, আস্থা বিনিয়োগকারীদের মধ্যে জন্মাতে পারে। আবার আসবো আপনার কাছে। আমি একটু লিয়াকত আলী ভূঁইয়া আপনার কাছে আসতে চাই। লিয়াকত আলী ভূঁইয়া, এই যে এর আগে খন্দকার ইব্রাহিম খালেদ যে বিষয়গুলো বলছিলেন এবং অধ্যাপক হারাধন গাঙ্গুলী বলছিলেন, দেশের ব্যাংকিং খাত নিয়ে কি অবস্থা দেখছেন এখন ঠিক এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজের দর্শকদেরকে। দেখেন, আমি তো ওনার যেগুলো বললো, ওনার টেকনিক্যাল সাইড না বলে আমি দেশের, যেহেতু আজকের অনুষ্ঠানটা অর্থনৈতিক খাত বা আর্থিক খাতের চ্যালেঞ্জ, সেটা নিয়ে আমি কিছুটা বলি। আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি। তো আপনি দেখেন যে পূর্ব শর্ত কি, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পূর্ব শর্ত কি? বিদ্যুৎ, যোগাযোগ ইত্যাদি, যেগুলো আর মেগা বড় বড় প্রজেক্টগুলো। আজকে দেখেন বর্তমান সরকার যে সমস্ত এই বিশেষ করে বিদ্যুৎ, একসময় কিন্তু বিদ্যুৎ ছিলই না। আমরা যখন ব্যবসায়ীরা বিদ্যুতের জন্য অনেক আন্দোলন করেছি, তো বিদ্যুৎ কিন্তু মোটামুটি এখন একটা পর্যায়ে চলে গেছে। দ্বিতীয়ত আপনার যে যোগাযোগ ব্যবস্থা, এবং যোগাযোগ ব্যবস্থাটা সব কিছুই কিন্তু এগুলো অর্থনীতির সাথে কিন্তু জড়িত। প্রত্যেকটা যে জিনিসগুলো আমি বলতেছি, প্রত্যেকটা জিনিসই কিন্তু অর্থনীতির সাথে জড়িত। এবং সেই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই। আজকে পাকিস্তানের ডলার 110 থেকে 12 টাকা করে পাকিস্তানের ডলার, বাংলাদেশে 82 টাকা। এবং পাকিস্তানের সাথে অনেকগুলো জিনিস আপনি যদি করেন, দেখবেন যে এখানে কিন্তু অনেক কম। সেই খাতে কিন্তু সেই জিনিসগুলো আমি চিন্তা করি ব্যাপকভাবে, যেটা যে অর্থনৈতিক যে অবস্থা, সেটা কিন্তু আগের তুলনায় এখন অনেক ভালো। হ্যাঁ, এগুলা যে ঘটনাগুলো বলছে, এই ঘটনাগুলোর সাথে আমি একমত। ব্যাংকিং খাতে যে অনিয়ম দুর্নীতির চিত্র, এটার সাথে আমি একমত। কিন্তু আমি বলতেছি সামগ্রিক অর্থনীতি নিয়ে, যে বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে আগের চেয়ে অনেক ভালো। কিন্তু যে বিষয়টি বলা হচ্ছে লিয়াকত আলী ভূঁইয়া, যে একটি ব্যাংকের সবচেয়ে যারা আসলে মূল চালিকা শক্তি, সেটি হচ্ছে যে সাধারণ গ্রাহক বা আমানতকারী। সেটার সাথে আমি একমত। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে যারা ভাই যেটা বলছে বা ভাই যেটা বলছে, এটার সাথে আমি একমত। এটা কিন্তু আমি দ্বিমত। আমি বলতে চাচ্ছি এর মূল কারণ কি আসলে, কেন এই ধরনের, সেটা তারা টেকনিক্যাল লোক, তারা আপনার মতে কি? আমরা চিন্তা করি ব্যাপকভাবে যে আমাদের অর্থনীতি চাঙ্গা রাখতে হলে সরকার কি কি জিনিসগুলো করতেছে, সেই জিনিসগুলা ঠিক হচ্ছে কিনা, সেই জিনিসগুলো আমরা মনে করি যে বর্তমান সরকার যে জিনিসগুলো করতেছে, এটা কিন্তু অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য করতেছে, এবং আগামীতে অর্থনীতি আরো চাঙ্গা হবে বলে আমরা মনে করি। জি, একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর আবারও ফিরবো আমরা এই আলোচনায়। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আর্থিক খাতের চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রা বিষয়ে আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়ে আবারও যাব খন্দকার ইব্রাহিম খালেদ আপনার কাছে। স্যার, 2016 সালের 4 ফেব্রুয়ারি যেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে, যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে যেই 10 কোটি 10 লাখ ডলার চুরি হয়, তার মধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে শ্রীলঙ্কায় যাওয়া 2 কোটি ডলার ফিরে আসে, ফিলিপাইন থেকে ফিরে এসেছে 1 কোটি 45 লাখ ডলার, কিন্তু ফিলিপাইনে এখনও কিন্তু রয়ে গেছে 8 কোটি 10 লাখ ডলার। এই অর্থ ফেরেনি, বিচারও হয়নি। 2 বছর পার হয়ে গেছে। কিভাবে দেখছেন বিষয়টিকে? না, এটা খুব পরিষ্কার বলা যায়, ব্যাখ্যা করলে পরিষ্কার হবে। শ্রীলঙ্কাটা তো চলে আসছে, আর ফিলিপিন্সের রিজার্ভ ব্যাংকে যে টাকাটা গিয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে, সেইটি হ্যাকিং হয়েছিল, এবং বাংলাদেশ ব্যাংক তাদেরকে জানিয়েছিল যে এটা আমরা পাঠাইনি, মানে হ্যাকড হয়েছে, তোমরা আটকে রাখো। এবং
একই তারিখে ফেডারেল রিজার্ভ আমেরিকার থেকে রিজার্ভ ব্যাংকে বলেছিল যে হ্যাঁ এটা আমার এখান থেকে যায়নি, বাংলাদেশ ব্যাংকের টাকা না, এটা আটকে রাখো। ওইটাকে উপেক্ষা করে রিজার্ভ ব্যাংক টাকাটা পাঠিয়ে দিয়েছিল নর্থ কোরিয়া এবং চীনে। তো এখন প্রশ্ন হলো, যে টাকাটা পাঠানো হয়নি ওখানে ছিল, সেই টাকাটা কিন্তু পার্লামেন্ট ওদের মিটিং টিটিং করে আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে, হাতে আছে। কিন্তু যে টাকাটা নাই সেই টাকাটা ফেরত দেওয়ার ক্ষমতা পার্লামেন্টের নাই। তো সেই জন্যে এটা যেন কেস করতে হবে। এবং আমাদের তখন যিনি উকিল ছিলেন, নামটা ভুলে যাচ্ছি, উনি কিন্তু বলেও ছিলেন যে এটা কেস করতে হবে। কেন? কারণ যে টাকাটা থাকে সেটা হয় ফিনান্সিয়াল কেস, এটা তা হবে না, এটা হবে ফৌজদারি মামলা। যে তোমার কাছে সে এত তারিখে আমি জানালাম যে টাকাটা পাঠিও না, তুমি আমার ইনস্ট্রাকশন অগ্রাহ্য করে টাকা পাঠিয়েছো, কাজে দায়িত্ব তোমার। সেই জন্য ওই রিজার্ভ ব্যাংককে কম্পেনসেট করতে, এটা কম্পেনসেশন কেস হবে, সেটা ক্রিমিনাল কেস। এটা সেই কেসটা করার অনুরোধ ছিল, কিন্তু এটা রাষ্ট্র তো রাষ্ট্র, সেই জন্যে আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে সম্মতি দিতে হবে। তিনি সম্মতি দিলে তখন বোধহয় অ্যাটর্নি জেনারেল বা যার মাধ্যমে হোক এটা কেসটা করা হবে। এখন কেন এটা অর্থমন্ত্রী সম্মতি দেননি সেটা একমাত্র তিনিই বলতে পারবেন, আমাদের কাছে এটা বদ্ধ না। স্যার, এই টাকাটা কি আর ফেরত পাওয়ার কোনো আশা আছে? অবশ্যই 100% সম্ভাবনা আছে পাওয়ার, কারণ এটা তো পরিষ্কার কথা, আমি বলেছি এই টাকাটা আমার না, আমরা পাঠাইনি, তারপরে কিন্তু ওই টাকাটা ট্রান্সফার হচ্ছে। স্যার 2 বছর তো পার হয়ে গেল। 10 বছর গেল পাবো, কারণ যদি এটা ফিনান্সিয়াল হতো তাহলে একটা টাইম বার্ড হতো 3 বছর পর। যেহেতু ফিনান্সিয়াল না, সেই জন্য এটা কোনোদিনই টাইম বার্ড হবে না, কেয়ামতের আগ পর্যন্ত ক্লেম থাকবে। আচ্ছা, এখন কথা হলো সেটা না। এটা একটা আশার বাণী। হ্যাঁ, না, কিন্তু আশার বাড়ি কিন্তু নিরাশা এই জন্যে অর্থ মন্ত্রণালয় কেন এটা কেস করছে না, জনতার পক্ষ থেকে তার কাছে আমাদের এই প্রশ্ন। আপনার মতে স্যার কেন করছে না অর্থ মন্ত্রণালয়? সেটা অর্থমন্ত্রী বলতে পারেন, কারণ আমার কাছে মাথায় ঢোকে না এরকম একটা টাকা পাওয়া যাবে, কিন্তু কেন করছেন না। জি স্যার, আরেকটা বিষয় একটু আমি আসবো আপনার কাছে, তবে তার আগে আমি একটু অধ্যাপক হারাধন গাঙ্গুলী আপনার কাছে আবারও একটু আসতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে গত জানুয়ারি মাসে একটি খবর এসেছে পত্রপত্রিকা যে একটি বড় গ্রুপকে যেই ঋণ পুনর্গঠন করা ঋণও সময় মতো পরিশোধ করতে পারছে না, এবং এই জন্য আবারও এখন আর কি শুরুতে শুধুমাত্র সুদের টাকা পরিশোধ করার জন্য চিঠি দেওয়া হয়েছে, এবং বাংলাদেশ ব্যাংকও সহমত জানিয়ে চিঠি দিয়েছে। এই বিষয়গুলোকে স্যার কিভাবে দেখছেন? এটা আমার এই ভাই আলোচনা যখন করেছেন, টোটাল অর্থনীতির ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন, সেটা স্থিতিশীলতা উন্নয়ন সবই আমাদের ঠিক আছে, কিন্তু আর্থিক খাতের অস্থিতিশীলতার এটাও একটি, বা নৈরাজ্যকর অবস্থার এটাও একটি বহিঃপ্রকাশ। সেখানে আমরা দেখি যে সেখানে শুধু তার সুদ পরিশোধ করতে হবে, আসল নয়। তাতে কি হবে? ওই সঞ্চিতি দেখে ব্যাংকগুলির যে করুণ অবস্থা, ব্যাংকগুলির যে নড়বড়ে অবস্থা, সেটা বিরাজি করবে। অর্থাৎ তেলে মাথায় তেল দেওয়ার, বেসরকারি খাতের তেলে মাথায় তেল দেওয়ার যে নীতি কৌশল, এই নীতি কৌশল অবলম্বন করেই আমরা চলছি, কিন্তু তারই একটি বহিঃপ্রকাশ ওঠে এটি। এটা হতে পারে না, এটা কখনোই ঋণের শৃঙ্খলা বলে না। আর আরেকটা বিষয় অধ্যাপক হারাধন গাঙ্গুলী, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে ঋণ খেলাপি, এবং আইনে আছে যে যারা খেলাপি হয়ে গেছেন এবং তাদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে যারা আসলে ব্যাংকের পরিচালক হিসেবেও আছেন, তারাও আসলে পরিচালক পদে থাকার যোগ্যতাও হারিয়েছেন, কিন্তু বাস্তব অর্থে দেখা যাচ্ছে যে পরিচালক পদেও বহাল আছেন এবং ঋণও পাচ্ছেন ঋণ খেলাপিরা। কোম্পানি আইন, ব্যাংক কোম্পানি আইনের কি বাস্তবায়ন হচ্ছে? কোথাও হচ্ছে না। অর্থাৎ এখানে আমরা দেখি যে ঋণ দেওয়ার ক্ষেত্রে আপনার প্রায় 11% হচ্ছে আপনার নন পারফর্মিং লোন, এনপিএল যেটাকে আমরা বলি, এবং এইটাই গত সেপ্টেম্বরে এটাকে যখন এসে আবার রিশিডিউল এবং রিস্ট্রাকচার করা হয়েছে, এটা 17% চলে গিয়েছে। অর্থাৎ বারবারই কনসেশন দিতে মুষ্টিমেয়কে বারবারই কনসেশন দিতে আমি ঠিক বলতে পারছি না এ নিয়ে কোনো গবেষণা আদৌ হয়েছে কিনা যে এদের ইকোনমিক কন্ট্রিবিউশনটা কত। অর্থাৎ কস্ট বেনিফিট অ্যানালাইসিস বা করা এখানে দরকার, যে এই যে আমি কিছু হাউসকে তেলে মাথায় তেল দিচ্ছি, এরা পলিটিক্যালি বায়াসড বা ব্লেসড আমি বলবো, কিংবা পাওয়ার স্ট্রাকচারের খুব কাছাকাছি অবস্থান করে, যে কারণে তারা, এবং আমরা কি করি, আমরা বারবার ব্যাংকগুলির মূলধন ঘাটতি
বাজেটারি প্রভিশনের মাধ্যমে, জনগণের টাকা বাজেটারি প্রভিশনের মাধ্যমে আমরা তাদেরকে, অর্থাৎ স্পুন ফেড যেটাকে বলে, চামচে ভরে ভরে তাদেরকে খাওয়ানো, খেয়ে বাঁচিয়ে রাখার একটা সংস্কৃতির মধ্যে আমরা আছি। এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে আমি না। এই প্রশ্নটার একটু উত্তর দিয়ে যাই। জি, খুব সংক্ষেপে লিয়াকত আলী ভূঁইয়া। টাইম কম নাকি আপনার? জি, আরো অনেক কিছু বিষয় না, আলোচনা আমি করতে হবে। আমি বলতে চাচ্ছি কি, এটা আমি ওনার সাথে একটু ডিফার করি যে তেলে মাথার তেল অনেক অনেক সময় বড় বড় হাউস, আমি আপনি তো নাম বলেন নাই, আমিও নাম শুনতে চাই না, অনেক সময় বড় বড় হাউসে কিন্তু হাজার হাজার লোক কাজ করে, কিন্তু এই হাউসগুলো বাঁচায় রাখার জন্য শুধু আমাদের দেশে না, বিদেশেও অনেক সময় কিন্তু ব্যাংক কিন্তু সাহায্য করে থাকে, বিভিন্ন সাবসিডি বা বিভিন্ন সময় তাদের দিয়ে থাকে, সুবিধা দিয়ে থাকে। আমার সাথে ইব্রাহিম খালেদ ভাই আছেন, উনি তো এই বিষয়ে অনেক, উনিও আমার সাথে হয়তো একমত হবে। ব্যাংক অনেক সময় কিন্তু অনেক কিছু সাধারণত ছাড় দিয়ে থাকে বিভিন্ন কি বলে বুঝে, অবস্থা বুঝে সেটা করে, এই জন্যই যে সামরিক দেশের অর্থনীতিকে ঠিক রাখার জন্য। তাহলে এই ছাড় দেওয়াটা কি আপনি সমর্থন করেন? আমি কিন্তু গড়ভাবে বলতেছি না, ঢালাওভাবে বলতেছি না, আমি কিছু কিছু ক্ষেত্রে যেটা বলতেছি যে তেল মাথায় তেল, এটা কারণ অনেকগুলো এই কারণ থাকে দেশের অর্থনীতিকে ঠিক রাখা। আপনি দেখেন 9/11-এর সময় যখন এই অবস্থা দাঁড়ালো আমাদের দেশে, ধরা আরম্ভ করলো, পুরো অর্থনীতি কিন্তু একদম বসে গেছে, আপনার মনে আছে কিনা? সেখান থেকে কিন্তু অর্থনীতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে। এটার জন্য আপনি যদি একবারে এগুলো যদি করতে যান, তাহলে কিন্তু এখানে আবার উল্টাও ব্যাকফায়ার করতে পারে, আমি মনে করি। এখানে একটা কথা আছে, যে আমার কথাটা হলো যে ঋণের রিশিডিউলিং করা, পূর্ণ তফসিলি করার তো প্রভিশনই আছে, আমরা এটাকে অবশ্যই সাপোর্ট করব। রিশিডিউলিং করার জন্য যারা প্রবৃদ্ধিতে অবদান রাখছে, যারা এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করেছে, যেখানে বিনিয়োগ হচ্ছে, সেখানে অবশ্যই রিশিডিউলিং এর সুযোগ থাকতে হবে, কিন্তু সেটা হচ্ছে যে নিয়মের মধ্যে থেকে করতে হবে। আপনার কতবার আপনি রিশিডিউলিং করতে পারবেন, আপনি কতবার পরবর্তী পর্যায়ে আসছে রিস্ট্রাকচারিং করা, অর্থাৎ এটা করতে গেলে আজকে যে কোশ্চেনগুলি দেখা দিচ্ছে, এই কোশ্চেনগুলি আমাদের থাকতো না। আমার কথা হচ্ছে যে বিশ্বের সর্বত্রই যারা বিগ হাউস, তারা অবশ্যই অর্থায়নের দিক থেকে সুযোগ পাবে, কিন্তু সেটা নীতি, নৈতিকতা এবং নিয়ম এবং বিধিবিধান অনুযায়ী সেটা হতে হবে, বিধিবিধানকে খেলাপ করে নয়। জি, প্রশ্নটা সেখানে। আমি খন্দকার ইব্রাহিম খালেদ স্যার, আপনার কাছে আবার একটু আসতে চাই। এই যে ঋণ রিশেডিউলিং এর কথা বলছিলেন অধ্যাপক হারাধন গাঙ্গুলী এবং লিয়াকত আলী ভূঁইয়া, আমি এর সঙ্গে একটু যুক্ত করে আপনাকে আরেকটা বিষয় একটু জানতে চাই, যে এই যে গত জানুয়ারি মাসে আপনি নিশ্চয়ই জানেন যে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি কিন্তু বলেছিল যে গেল বছরটি ছিল ব্যাংক কেলেঙ্কারির, এবং এই 2018 সাল এই ব্যাংকগুলো কি এই নাজুক অবস্থা থেকে বের হতে পারবে কিনা সে নিয়েও তারা আসলে সংশয় প্রকাশ করেছে। আপনি স্যার বিষয়গুলোকে কিভাবে দেখছেন? সিপিডির সঙ্গে আমি একটু ডিফার করি, তারা একটু পলিটিক্যাল হয়ে গেছে কথাটা। না, 2017 সালটাই মাত্র ব্যাংকের জন্য কেলেঙ্কারি ছিল না, বরং বিগত কয়েক বছর যাবৎ যা ঘটেছে তার একটা রেজাল্ট, মানে খারাপ রেজাল্ট আসছে 2017-তে। এইভাবে বললে জিনিসটা ক্লিয়ার হয়, কারণ 2017-তে যেগুলো ব্যাড লোন হলো সেটা তো 2017 সালে দেওয়া নয়, সেগুলো দেওয়া হয়েছে আরো আগে, অনেক আগে, 5-7 বছর আগে। প্রথম ফার্স্ট স্টেজ হলো হয় একটা, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজে গিয়ে ব্যাড হয়, তো কাজেই অন্তত 3-4 বছর কেটে যায়। তাহলে সেই সময় যে এমডি ছিলেন তাকে স্কেপ করার সুযোগ দেওয়া হয় যদি বলা হয় যে 2017 সালে, 2017 সালে এগুলো হয়। স্যার, এই মুহূর্তে আমাদের দেশের অর্থনীতির জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জগুলো আসলে কি কি আপনার মতে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে যেভাবে শক্তিশালী লোকজনদের প্যাট্রোনাইজেশনে টাকা বের করে, এগুলোকে আমি লোন বলবো না, লুট করা হচ্ছে, সেইটি বড় চ্যালেঞ্জ। এবং যেটা বলা হচ্ছে যে যারা লুট করছেন তারা, আমি জিনিসটাকে এইভাবে বলতে চাই যে অর্থ শক্তির কাছে রাষ্ট্রশক্তি পরাজিত হয়ে যাচ্ছে, কারণ রাষ্ট্রশক্তির দায়িত্ব হলো রাষ্ট্রের সম্পদ রক্ষা করা, কিন্তু যারা লুট করছেন তাদের লুট ঠেকাতে পারছেন না রাষ্ট্র। রাষ্ট্র বলতে আমি এখানে মোটামুটি অর্থ মন্ত্রণালয়, এটা এর উপরে যেতে চাই না, তো তারা এটা করতে পারছেন না, সেটা তাদের ব্যাখ্যা করা উচিত। ব্যাখ্যা করলে তো হবে না, আবার টাকা প্রোটেকশন দিতেই হবে। এবং এরকম পরিস্থিতি হলে পৃথিবীর কোনো সভ্য দেশের অর্থমন্ত্রী ক্ষমতায় থাকতে পারতেন না, হয় পদত্যাগ করতে হতো, আর না হলে তাকে সরকার বাদ দিয়ে দিত। যা হচ্ছে, হ্যাঁ উনি টাকা নিচ্ছেন, আমি তা কিন্তু বলছি না, এটা হলো দায়িত্বের ব্যাপার।
যেমন ভারতের একটা কথা মনে আছে, ইয়ে লাল বাহাদুর শাস্ত্রী একটা রেল অ্যাক্সিডেন্ট হওয়াতেও রেলমন্ত্রী পদত্যাগ করলেন। জওহরলাল নেহরু প্রথম ক্ষেত্রে তার পদত্যাগ গ্রহণ করেন নাই, বললেন আপনি না করলে কী হবে, আমি গণতন্ত্রে বিশ্বাস করি। আর এখানে অর্থমন্ত্রীর কাছে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, উনি হাসছেন বসে বসে। এটা গণতন্ত্রে এটা শোভা পায় না। আর স্যার কি চ্যালেঞ্জ এই বিষয়টি? এইটি বড় চ্যালেঞ্জ আমি মনে করি যে উনি চলে গেলে, এবং ওনার মতন আরেকজন না, কিবরিয়া সাহেবের মতন একজন যদি আসেন অর্থমন্ত্রী, তাহলে এটাকে চ্যালেঞ্জটাকে মিট করা যাবে। উনি এটা করতে পারবেন, দেখলাম 10 বছর এনাফ। উনি হাসতে হাসতে সমস্ত অপকর্মগুলিকে লুকিয়ে নিচ্ছেন। উনি পয়সা নিচ্ছেন না, এটা ঠিক, কিন্তু উনি এই অপকর্মগুলিকে প্রোটেকশন দিচ্ছেন। এটি সমস্যা বলে মনে করি। একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা একটু দর্শকের প্রশ্নটি রেখে তারপর একটু আবার বিরতিতে থেকে যেতে চাই এবং তারপর আবার আলোচনায় ফিরতে চাই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখবেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহফুজুর রহমান, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম। গত বছর ইন্টারন্যাশনাল রিসার্চ প্রোগ্রাম থেকে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের যে ক্যাপিটাল ফ্লাইট যেটাকে বলি আমরা, ওটা দিন দিন বাড়ছে আস্তে আস্তে। বাংলাদেশ ব্যাংকের একটা আলাদা ইন্টেলিজেন্স ইউনিট আছে, যাকে আমরা বলছি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এটা রিসেন্টলি আবার রিডেকোরেট করা হয়েছে আন্তর্জাতিক একটা সংস্থার মাধ্যমে। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের বিশাল পরিমাণ টাকা ক্যাপিটাল ফ্লাইট হিসেবে চলে যাচ্ছে, সেখানে এই ইন্টেলিজেন্স ইউনিটটা কি হিসেবে কাজ করছে এখানে, এটা কতটা সফল আসলে, আমার কথা হচ্ছে এই জায়গাটাতে। ও আচ্ছা, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। আমরা বিরতির পর এই বিষয়ে জানতে চাবো আমাদের বিশ্লেষকদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আর্থিক খাতের চ্যালেঞ্জ, প্রিয় দর্শক, আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার বিষয়। এই বিষয়ে আমরা এর আগে একজন দর্শক ফোন করেছিলেন এবং তিনি জানতে চেয়েছিলেন যে আসলে বাংলাদেশ BFIU অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের অধীনে যে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তারা আসলে কতটুকু কাজ করছে। আমি এর উত্তর একটু খন্দকার ইব্রাহিম খালেদ স্যার আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, BFIU-কে আমি সরাসরি অতটা, সে একটি শিশু অর্গানাইজেশন, মাত্র 5-7 বছর আগে জন্ম, এবং তারপরে যেভাবে নারিশ করতে হয় প্রশিক্ষণ দিয়ে সেটা করা হয়নি। প্লাস অতটুকু একটা অর্গানাইজেশন, তার যেখানে গভর্নরই সরকারের চাপে মাথা নত করেন, সেখানে BFIU ইউনিট মতো ছোট্ট ইউনিট ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার ক্ষমতা তার অর্জিত হয়নি। সেই জন্য আমার মনে হয় আরও তাকে প্রশিক্ষণ দিতে হবে, ইন্ডিপেন্ডেন্ট করে দিতে হবে, তাহলে আস্তে আস্তে করে কাজ দেবে। আরেকটা বিষয় স্যার আমি একটু জানতে চাই যে এই যে খেলাপি ঋণ এর পরিমাণ যে বাড়ছে, এই বিষয়ে আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? হ্যাঁ, এটা পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তাই পদক্ষেপ তো নেওয়ারই, এটা করা যায়। আমরা তো ছিলাম এককালে, এমন তো না যে আমরা উড়ে আসছি। আমি বাংলাদেশ ব্যাংকে ছিলাম, বাংলাদেশের 4টা ব্যাংকের এমডি ছিলাম। বের করেন তো একটা কেস। তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, 4টা ব্যাংকের এমডি আমার একটা কেস বের করেন, আর আজকে প্রত্যেকটা ব্যাংকে কেস বেরোচ্ছে কেন? কে দায়ী? আপনি সব কিছুই করা যায়, আপনি করতে চান না, তাই হয় না। আপনার চাহিদা যা, ওদেরকে ব্যাংক থেকে দূর করে দেন, ব্যাংক ঠিক হয়ে যাবে। শুধু শুধু উল্টাপাল্টা এখন এগুলো বলে তো লাভ নেই। আপনার ব্যাংকগুলোকে সঠিকভাবে চালাতে দিচ্ছেন না। যে লোক চালাতে পারে তাকে পোস্টিং না দিয়ে এই অথবা দুর্নীতিপরায়ণ লোকজনকে বসাচ্ছেন। কারণ আপনি বেসিক ব্যাংকের হাই সাহেব, তা কোন যোগ্যতা বলে সে ওখানে চেয়ারম্যান হলো? আচ্ছা, বুঝলাম যে বুঝতে পারে নাই, হতে পারে। বাংলাদেশ ব্যাংক যখন 1 বছর পরে বলল যে এই লোকটা একটা আস্ত চোর, মানে ওই ল্যাঙ্গুয়েজ হয়তো না, কেন তাকে উইথড্র করা হলো না? তাহলে দায়ী কে? দায়ী তো সরকার। সরকার যদি লুট করতে চাই, দুনিয়ার কোনো শক্তি নাই যে লুট ঠেকাতে পারে। তারা লুট করাচ্ছে। আমি মানে কথাগুলো একটু আমি শক্ত করে এই জন্য বলছি, তাতেও যদি সরকার রাগটাগ হয়ে বন্ধ করে, তাতে কোনো লক্ষণ দেখি না। জি, অধ্যাপক হারাধন গাঙ্গুলি বেশ কিছু বিষয় বলছিলেন, খন্দকার ইব্রাহিম খালেদ। আমি আরেকটা বিষয় একটু যোগ করতে চাই যে 2018 নির্বাচনের বছর, এই বছর আসলে আর্থিক খাতের সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে আসলে কোন কোন বিষয়গুলোর দিকে নজর রাখা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এই যে পরিষ্কার বোঝা গেল যে এবার যে আর্থিক নীতিটি ঘোষণা করা হলো, এতে একটা ইঙ্গিত দিল যে কর্তৃপক্ষের সংশ্লিষ্ট মহলের সবচেয়ে বেশি মাথা ব্যথা হচ্ছে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখা। এটাকে ছয়ের মধ্যে রাখা, এইটা মনে হয় একটি লক্ষণ, এবং এইটাই মনে উদ্দেশ্য। এবং আমার মনে হয়
যে বাংলাদেশ ব্যাংক বা আমাদের আর্থিক কর্তৃপক্ষ নির্বাচনের এই বছরটিতে এই দিকটায় খুব বেশি করে নজরটা দেবে, যাতে করে দ্রব্যমূল্য বা আরও বেশি নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায়। এবং আমি মনে করি যে সেইটা একটা সঠিক সিদ্ধান্তই হবে। এবং যে কথা একদিন দর্শক প্রশ্ন করলো, আপনার সাথে সাথে আমি একটু সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে যে ইব্রাহিম খালেদ সাহেব তো অত্যন্ত সুন্দরভাবে যে জিনিসটা মূল ইতিহাসটা বললেন বা কারণটা বললেন। আমরা মনে করি যে এখন বিশ্ব অর্থনীতিতে একটি তেজিভাব কিন্তু বিরাজ করছে, আবার তেজিভাব বিরাজ করছে, ফলে আমাদের কিন্তু রপ্তানির পরিমাণ বাড়বে এবং আমাদের আমদানির পরিমাণ কিন্তু ক্রমাগত বাড়বে। এবং এই আমদানির পরিমাণ যেহেতু বাড়বে, সুতরাং আমরা চাই যে সংশ্লিষ্ট মহলের কাছে আজকে এই আলোচনার মাধ্যমে আমি এই আহ্বান রাখবো যে সেটা হলো যে সংশ্লিষ্ট মহল জানি এই আচ্ছা আন্তর্জাতিক বাণিজ্যের যে ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং যে হচ্ছে, যার মাধ্যমে ক্যাপিটালটা পাচার হচ্ছে, এইটা যেন নিয়ন্ত্রণের দিকে একটু বেশি নজর রাখে। বিশেষ করে এই মেশিনারি গুডস যে পরিমাণ আনার আমাদের দরকার নাই, কিন্তু সেই পরিমাণ প্রচুর পরিমাণে মেশিনারি গুডস আমাদের আসছে। ফলে গবেষণা সংস্থাগুলি অনেকেই মনে করে যে এই আনার মাধ্যমে হয়তোবা একটা মূলধন পাচারের একটি প্রবণতা কাজ করছে। এই আবদানটা রাখলাম। এই যে মূলধন পাচারের বিষয়টি, আমি এই বিষয়ে একটু লিয়াকত আলী ভূঁইয়া আপনার কাছে আসতে চাই। গতকাল এনবিআর এর চেয়ারম্যান বলেছেন, মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, তিনি বলেছেন যে দেশ থেকে বিভিন্ন সময়ে বিদেশে পাচার হওয়া অর্থ সব ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে বিদেশে এ পর্যন্ত কারা কি পরিমাণ অর্থ পাচার করেছে তা খতিয়ে দেখা হবে, এজন্য বেসরকারি একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা অবশ্যই ভালো কথা, এবং এটা আমরা তো মাঝে মাঝে বলি, আমার সাথে হয়তো দুজনই অর্থনীতিবিদ আমার সাথে একমত হবেন না, যেটা আমরা বারবার বলতেছি যে ওই আপনারা বলেন ব্ল্যাক মানি, আমরা বলে আনডিক্লেয়ার মানি, যেটা মানে অপ্রদর্শিত অর্থ। অপ্রদর্শিত অর্থটা তো অনেকে, আমি একটু সাধারণ দর্শকদের জন্য বলি যে অনেক সময় বিদেশ থেকে অনেক আমাদের ভাই বোন মানে আমাদের শ্রমিক ভাইরা টাকা পাঠায়, সেটা কিন্তু তারা ডিক্লারেশন দিতে পারে না। অথবা ধরেন 7 ভাই বোনের একটা জমি আছে, বিক্রি করে দিল, 2 বোনে এই টাকাটা ডিক্লারেশন দিল না, এটাকেও আমরা ব্ল্যাক মানিতে নিয়ে যাচ্ছি। তখন এই যে এই টাকাটা পোস্ত করার যে নিয়মটা, এই পোস্ত করার নিয়ম যতক্ষণ পর্যন্ত না উঠাবে, এখন হয়তো বলবে যে এই টাকা যদি পোস্ত না করতে তাহলে তো সব ব্ল্যাক মানি হয়ে যাবে, কিন্তু না, এই পোস্ত করার কথা বলাতেই এই টাকাগুলা কোথায় চলে যাচ্ছে? মালয়েশিয়াতে চলে যাচ্ছে, দুবাইতে চলে যাচ্ছে, তারা সেকেন্ড হোম করছে। তাহলে আপনার মতে এই টাকার ব্যাপারে কোনো প্রশ্ন না করলে সেই টাকা বাংলাদেশে আপনি প্রশ্ন করতে পারবেন, আমি একদম কোনো প্রশ্ন আমি বলতেছি ঢালাওভাবে করা যাবে না, যে আপনি প্রশ্ন করেন, হ্যাঁ আপনি সন্দেহ হলে আপনি তো সব ডিপার্টমেন্ট আছে, যে কোনো ডিপার্টমেন্টে আপনি তাকে প্রশ্ন করতে পারেন, কিন্তু এই যে ঢালাওভাবে প্রশ্ন করার যে জিনিসটা থাকে, এর ফলে টাকাটা বেড়ে যাচ্ছে। আর একটা কথা আমি যেটা ইব্রাহিম ভাই বললো যে সরকার লুট করতেছে, এই জায়গাটা কিন্তু আমি ডিফার করি। কেন সরকার, বর্তমান সরকার যেভাবে কাজগুলো, আমরা আমাদের যে কাজগুলো করতেছে, আপনি দেখেন আজকে নেপালে যায়, দেখেন নেপালে কিন্তু 6 ঘন্টা 7 ঘন্টা বিদ্যুৎ থাকে না, পাকিস্তানে 8 ঘন্টা 9 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আমাদের যে অর্থনীতি, টোটাল অর্থনীতিটা কথা চিন্তা করেন, সরকার কিভাবে কাজ করতেছে। এই কাজগুলো আপনি নিজেই বললেন যে সিঙ্গাপুরে একেবারে শ্রীলঙ্কা থেকে টাকা ফেরত নিয়ে আসছে, এই অর্থনীতি তো আনছে। আবার ইব্রাহিম খালেদ বিশেষ করে আসছে তো টাকা, ওরা পাঠাই দিচ্ছে, আপনি কি ফেরত দিলেন? টাকা তো আসছে, সার্বিক সামষ্টিক অর্থনীতি, ওটা তো অন্য জিনিস। সামষ্টিক অর্থনীতির ভারসাম্য প্রশ্নে তো আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের প্রবৃদ্ধি 6% ট্র্যাপ ভেঙে আমরা, কিন্তু বা বিদ্যুৎ আজকে আমাদের ভাবাই যায় না যে কি অগ্রগতি আমরা অর্জন করেছি। কিন্তু যেহেতু বিষয়টা হচ্ছে আজকে আর্থিক খাতের চ্যালেঞ্জ, আমরা আলোচনাটা বিষয়টা, ফলে আমরা যেহেতু একটি স্বল্প যে কোনো সময় যে কোনো সময় একটা পার্সপেক্টিভ প্ল্যান, রাইট, পার্সপেক্টিভ প্ল্যানিং এ সাময়িক শর্ট টার্মে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আমরা সেই অ্যানোমালিগুলি নিয়েই তুলে ধরছি। কিন্তু অগ্রগতি নিয়ে আজকে এই সরকার এই অর্থনীতিতে এতগুলি মেগা প্রজেক্ট সে বহন করছে, পদ্মা সেতুর মতন বাস্তবায়ন হচ্ছে। কাজে এই দিক থেকে আমরা গর্বিত, কিন্তু ফাইন্যান্সিয়াল আর্থিক জগতের যে প্রশ্নগুলি এতই আজকে মানে প্রশ্নবিদ্ধ, আমরা সেইটা সংশোধনের পক্ষে কথা অবশ্যই। সেই জন্য আমার কথা হচ্ছে যে সরকার
আসলে কি করতেছে এটা আগে দেখতে হবে। সরকার কি আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে না অবনতির দিকে নিয়ে যাচ্ছে, এটা আমার প্রশ্ন। ওভার সিম্পলিফিকেশন না, এটা তা না। জি, একদিকে আমি একটু খন্দকার ইব্রাহিম খালেদ স্যার আপনার কাছে আবারও একটু আসতে চাই যে গতকালকে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান তিনি একটি তথ্য দিয়েছেন গণমাধ্যমকে যে সুইস ন্যাশনাল ব্যাংকে বাংলাদেশিদের জমানো টাকা কমছে বলে জানিয়েছেন তিনি। এই বিষয়টিকে কি স্যার আপনি ইতিবাচক হিসেবে দেখছেন? না, এটা মোটেই কোনো ইতিবাচক না। প্রথম কথাই হলো যে সুইজারল্যান্ড একমাত্র দেশ না যেখানে টাকা যায়, অনেক দেশেই যায়। তো আমি বড় প্রশ্নকর্তার একটা বড় প্রশ্ন বাদ চলে গেছে, এটাকে আমি কভার করি। প্রশ্নকর্তা বলেছিলেন বাংলাদেশ থেকে ব্ল্যাক মানির কথাটা কিছুটা আলাপ হয়েছে, কিন্তু একটা জাতীয় দৈনিকে সপ্তাহখানেক আগে যে রিপোর্ট আসছিল যে চট্টগ্রাম থেকে একটি গোষ্ঠীর এখানকার টাকা পাচারের যে কাহিনী নিয়ে সেইটি, সেখানে ফলস এলসি, এতক্ষণ হলো আন্ডার ইনভয়েসিং আর ওভার ইনভয়েসিং, আর সেটা ছিল ফলস, মানে এলসিও ফলস, সব ফলস, এবং অর্থনীতির টাকাটা চলে গেছে। এবং এটা নিয়ে এটা বের করা সম্ভব। আমার কাস্টম দেখবে যে আচ্ছা এলসি যে হলো টাকা আসছে কিনা, মাল আসছে কিনা। বাংলাদেশ ব্যাংক দেখবে যে এলসি হলো, তাহলে পরে এলসির কে কোন জায়গায় গেল, এই চেক করলে পাওয়া যাবে। হ্যাঁ, তা আমার সাজেশন হলো এটা বাংলাদেশ ব্যাংক করবে না, কাস্টমসও করবে না, কারণ তারা তো ইনভলভ। কাজে এটা করতে হলে দুদকেরও দুর্নীতি আছে, কিন্তু দুদকের বর্তমান যে চেয়ারম্যান তিনি প্রশ্নবিদ্ধ নন, সেই জন্য তার কাছে দাবি থাকবে যে হাই পাওয়ার্ড একটা কমিটি ওর ভিতর দুদক থেকে যদি করা যায় তাহলে ব্যাপারটা ধরলে কিন্তু ধরতে পারবেন না, কারণ রাঘব বল্লার জড়িত, আগে বলে দিচ্ছি। তারপরেও দাবি যে ধরেন। এই যে দুর্নীতি দমন কমিশনের কথা বলছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান তিনি বলেছেন যে দেশ থেকে পাচার হওয়া সমস্ত অর্থ ফেরত আনার ব্যবস্থা করা হবে। এতে কি আমরা আশান্বিত হতে পারি? আমি আশান্বিত না, এটা পারলে ভালো কথা, কিন্তু এই জন্য না যে তার ওই ক্ষমতা নাই, শুধু বলে তো লাভ হবে না, করে দেখা, তারপরে তখন ধন্যবাদ দেবো, আগের থেকে ধন্যবাদ দিতে আমি রাজি না। জি, আমি আবার একটু অধ্যাপক হারাধন খামুলি আপনার কাছে আসতে চাই। এই যে এনবিআর এর যে চেয়ারম্যান যে বিষয়টি বলেছেন, এর থেকে আশার আলো দেখতে পারছেন না খন্দকার ইব্রাহিম খালেদ, আপনি কতটুকু আশাবাদী? না, আমি মানে আমি আশাবাদী, খুব হতাশাবাদী নই। তবে কথা হচ্ছে যে আমরা এই আর্থিক খাতে একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। এটা চতুর্দিক থেকে মিডিয়াও যে ভূমিকাটা রাখছে, খুবই ইতিবাচক ভূমিকা রাখছে। আজকে আপনার এই আলোচনার মধ্য দিয়ে আমি দাবি করব যে আমি প্রত্যাশা করব এবং আমি দাবিই করব আজকে আলোচনার মধ্য দিয়ে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে নিজে ব্যক্তিগতভাবে এই আর্থিক খাতের বিষয়টাকে উনি হস্তক্ষেপ করুক। এটা আমি চাবো যে আর্থিক খাতের এই শৃঙ্খলা ফিরে আনতে, বা আর্থিক খাতের যে আজকে যে অবস্থান, যে প্রশ্নবিদ্ধ অবস্থান, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা। এবং আর্থিক খাতে যদি শৃঙ্খলা না ফিরে আসে তাহলে দেশের অর্থনীতিতে কি এটা একটা বড় প্রভাব ফেলতে পারে? নিঃসন্দেহে এটা তো লাইফ ব্লাড বলা যায়, আমরা এটাকে লাইফ ব্লাডই বলবো। কারণ আর্থিক খাতের সাথে রিয়েল অর্থনীতির সম্পর্কগুলি জড়িত, আপনার বাজার জড়িত, বাজারের সাথে ভোক্তা এবং উৎপাদনকারীর সম্পর্ক জড়িত, কেমন, এবং এটার সাথে আপনার বাণিজ্য জড়িত, এর সাথে আপনার ব্যবসা বাণিজ্য সম্পর্কিত। কাজে আর্থিক খাতের এটাকে আমরা লাইফ ব্লাডই বলবো, যে জীবন সঞ্চারকারী রক্ত নালীতে আমাদের প্রবাহিত হচ্ছে সেইটাই। কাজে এটা এরকম চলতে পারে না যে জনগণের টাকা মুষ্টিমেয়কে দিয়ে আমরা জনগণের যা আজকে এসএমই খাত পর্যাপ্ত ঋণ পাওয়া তাদের দরকার আছে, সেখানে যদি তারা না পায়, যেখানে যে সমস্ত খাতে দ্রুত প্রবৃদ্ধিবর্ধক যে খাতগুলি আছে সেখানে যদি আজকে অর্থায়ন না ঘটে, তাহলে নিঃসন্দেহে অর্থনীতি সেখানে ক্ষতিগ্রস্ত হবে। আর এই সংস্কৃতি তো গ্রহণযোগ্য নয়। আমরা 22 পরিবারের বিরুদ্ধে কথা বলছি। এদেশের ইতিহাস, এদেশের সংস্কৃতি, এদেশের রাজনীতি সমস্ত কিছুই 22 পরিবারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সেই ইতিহাস আমাদের আছে। কাজে আরও কয়েকটি মুসলিমীয় পরিবার গড়ে উঠুক, বা জনগণের টাকা মুসলিমীয়র হাতে চলে যাক, তারা কোটি কোটি টাকা তারা লোপাট করুক, এটা আমরা প্রত্যাশা করতে পারি। এই জনগণের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। আমি একটু ওনার এই কথাটা ধরে একটা কথা বলতে চাই। বঙ্গবন্ধু নিজে 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করে স্বাধীনতা আন্দোলন, আর তারই আওয়ামী লীগের সরকারের আমলে
আইনের সংশোধনী করে করা হলো এক ব্যাংকে এক পরিবার থেকে চারজন চারজন থাকতে পারবে। এটা বঙ্গবন্ধুর অর্থনৈতিক নীতির বিরোধী, এটা মুক্তিযুদ্ধের বিরোধী, এটা গণতন্ত্রের বিরোধী। এমনকি এই একজন 9 জন ডিরেক্টর আমাকে ইন কনফিডেন্স বলেছেন আমরাও এটা পছন্দ করি না। আমাকে তো আপনারা তো মালিক, আপনারা পছন্দ, আপনারাই তো চাচ্ছেন না, এটা আমাদের এই সমিতির মধ্যে একটা হিটলার আছে, সে এগুলো করে। আর আপনারা কেন পছন্দ করেন না? বলেছে দেখেন আমরা 11 জন মেম্বার, আমাদের সবাই সমান অধিকার, আমরা আমাদের দায়িত্ব পালন করছি, কিন্তু যখন আমার ব্যাংকে এক পরিবার থেকে 4 জন আসবে আমি সাইফার হয়ে যাব। আমি কি সাইফার হতে চাই? চিন্তা করি। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, এই পর্যায়ে যেতে চাই অধ্যাপক হারাধন গাঙ্গুলির কাছে। আপনার একদম শেষ মন্তব্য, যে আর্থিক খাতের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কি কি করা উচিত? আমি দুইটি কথা বলবো। একটি হচ্ছে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হোক, যে কমিটি নিরপেক্ষভাবে তলিয়ে দেখবে যে এই বেসরকারি খাতে ঋণদানের যে গণতন্ত্রায়নের যে চরিত্রটি নষ্ট হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এবং এখানে তারা স্বাধীনভাবে তাদের মতামত দেবে। এই মতামতে আমাদের অর্থ মন্ত্রণালয়ের যে ব্যাংকিং বিভাগ আছে এবং আর্থিক খাত বিভাগ আছে, তারা কোনো রকমই প্রভাব বিস্তার করবে না। জি, নাম্বার 1। নাম্বার 2টা বলে আমি শেষ করব, যে আমি আবার রিপিট করব যে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি, এবং এই যে একটি পরিবারের 4 জন বোর্ড মেম্বার হওয়ার এটি দৃষ্টিকটু, এটি সংশোধনের চিন্তা ভাবনা করা হয়। লিয়াকত আলী ভূঁইয়া। হ্যাঁ, আমি মনে করি যে যেটা বললেন এটা আমি একমত এবং চ্যালেঞ্জ তা সরকার যেভাবে কাজ করতেছে গত 5 বছর বা 10 বছর থেকে, সেখান থেকে আমরা এই পর্যন্ত এসেছি, এইভাবেই সরকার এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে বলে আমি মনে করি। এবং বর্তমান সরকার যেভাবে কাজগুলো করতেছে এটার প্রতি আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। জি, খন্দকার ইব্রাহিম খালেদ। যে আমরা আর্থিক খাতে কেলেঙ্কারি এবং দুর্ভোগের জন্য সরকারের কর্মকাণ্ডকে দায়ী করেছি এবং বেশ বড়সড়ভাবে দায়ী করেছি। এটা কর্মকাণ্ডগুলি যাতে ঠিক মতো হয় সেই জন্যে। সেই সঙ্গে একটি কথা বলবো, সবশেষে ক্রিটিসাইজ করেও আমাদের কিন্তু ভোটটা শেখ হাসিনাকে দিতে হবে, তা নইলে সব গলাকাটা আবার সন্ত্রাস শুরু হয়ে যাবে। তো সন্ত্রাসের চাইতে দুর্নীতি বোধহয় একটু ভালো, সেই জন্য আমরা এটি আমার শেষ কথা। জি, খন্দকার ইব্রাহিম খালেদ, অধ্যাপক হারাধন গাঙ্গুলি এবং লিয়াকত আলী ভূঁইয়া, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন। আমাদের পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাস, সঙ্গে নিয়ে আসছেন সহকর্মী নওরোজ ইমতিয়াজ। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।